আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে কথা বলবো। তো কন্ডিশনাল স্টেটমেন্টের ক্ষেত্রে প্রথমেই যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইফ স্টেটমেন্ট। তো ইফ স্টেটমেন্টের স্ট্রাকচারটা যদি আমরা একটু দেখি, যে এখানে প্রথমে থাকবে ইফ, যে কিওয়ার্ডটা আছে পাইথনের সেই ইফ কিওয়ার্ডটা, আর তারপরে থাকবে হলো আমার এই কন্ডিশনটা, আর তারপরে ঠিক ইফের থেকে একটু ভিতরে এসে কি কতগুলো স্টেটমেন্ট থাকবে। মূলত এই কন্ডিশনটা সত্য হইলে যে কাজগুলো আমি করব সেই কাজগুলো মূলত আমি এই বরাবর এখানে এখানে এভাবে লিখে দেব। আর এই ইফ তো একটা কিওয়ার্ড, এটা ফিক্স থাকবে। তো এই কন্ডিশনের মধ্যে কি কি আসতে পারে, যেমন একটা কন্ডিশন হতে পারে টুডে ইজ ফ্রাইডে, আজকে কি শুক্রবার, আজকে শুক্রবার কি না, এর উত্তরে কি হবে, হ বা না, ট্রু অথবা ফলস, জিরো অথবা ওয়ান, এরকম তো। আর ইউ জামাল, তুমি কি জামাল, হ্যাঁ অথবা না, 35 গ্রেটার দেন 34, 35 কি 34-এর চেয়ে বড়, ট্রু অথবা ফলস, তাই না? মূলত এইখানে যে কন্ডিশনটা থাকবে, এই কন্ডিশনের আলটিমেট রেজাল্ট কিন্তু জিরো অথবা ফলস, ট্রু অথবা জিরো অথবা ওয়ান, ট্রু অথবা ফলস। যেমন যদি বলা হয় 35 গ্রেটার দেন 34, এটা কি ট্রু না ফলস? এটা ট্রু। তার মানে এই যে কন্ডিশন যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু আলটিমেটলি ট্রু বা ফলস এরকম কোনো ভ্যালুই পড়তেছে। আর ট্রু বা ফলস আমরা জানি যে যে আমাদের কম্প্যারিজন অপারেটর ছিল, তারপরে লজিক্যাল অপারেটর ছিল, এই লজিক্যাল অপারেটরগুলো, কম্প্যারিজন অপারেটরগুলো আমাকে কিন্তু এই ট্রু বা ফলসই রিটার্ন করতো। মূলত এখানে যে কন্ডিশনটা, এই কন্ডিশনটা তৈরি হবেই মূলত কম্প্যারিজন অপারেটর এবং লজিক্যাল অপারেটর দিয়ে। আমরা যদি এইটাকে একটু কোডের মধ্যে নিয়ে যেতে চাই, যে টুডে ইজ ফ্রাইডে কিনা, আচ্ছা, তো আমি ডে নামে একটা ভেরিয়েবল নিলাম, তার ভিতরে রাখলাম হচ্ছে মনডে, এবং ইফ ডে ইকুয়াল ফ্রাইডে, তাহলে এই ডের ভিতরে আসে হলো আমার ফ্রাইডে, এই ডের ভিতরে এই ডের ভিতরে আসে হলো আমার কি মনডে, আর এখানে তাকে তুলনা করতেছি ফ্রাইডের সাথে। তাহলে এটা কি সত্য? এই ডের ভিতরে রাখা আছে তো মনডে, আর আমরা এখানে দেখতেছি এটা কি ফ্রাইডে কিনা, এটা কি সত্য? এটা তো সত্য না, এটা তো মিথ্যা। তাহলে কি আমার আর এই লাইনটা কি আমার এক্সিকিউট হবে? এই লাইনটা কি আমার এক্সিকিউট হবে? এক্সিকিউট হবে না। কেন হবে না? যে এই বিষয়টা তো সত্য না। যদি সত্য হইতো তাহলে আমার এই লাইনটা এক্সিকিউট হইতো। আচ্ছা, তারপরেরটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, যে আর ইউ জামাল, তো আমি একটা ভেরিয়েবল নিলাম নেম এবং তার ভিতরে রাখলাম জামাল, এবং এখানে এসে তুলনা করলাম যে ইফ নেম ইকুয়াল কামাল, এটা কি সত্য? না, কারণ এই আমার নেম ভেরিয়েবলের ভিতরে আছে হলো জামাল, আর আমি এখানে তাকে তুলনা করতেছি কামালের সাথে, দুটো তো সত্য না। যদি সত্য না হয় তাহলে কিন্তু আমার এই লাইনটা আর এক্সিকিউট হবে না। তারপরে আমরা যদি এইটা একটু দেখি, যে ইফ 34 গ্রেটার দেন 33, আচ্ছা এটা কি সত্য না মিথ্যা? এটা সত্য, আর এটা সত্য, তার মানে এই লাইনটা আমার কি হয়ে যাবে, প্রিন্ট হয়ে যাবে। তো এই লাইনগুলো যদি আমরা এখন আমাদের এডিটরে একটু রান করে দেখি যে কেমন আসতে পারে, তার আগে আমি এই কোডটা একটু কপি করে নিয়ে যাই। কপি করে নিয়ে আমি এখানে এসে নতুন একটা, আচ্ছা এটাই, এখানে আমি এটা মুছে দিই এখানে কোডটা দিই। এবার যদি একটু রান, এটা পরিষ্কার করে নিই, রান করি, দেখেন এখানে কোনো কিছু কিন্তু আসে নাই। কেন আসে নাই? এই কন্ডিশনটা মিথ্যা, এই জন্য আসে নাই। আচ্ছা, এখন আমি এখানে মন্ডের জায়গাটায় ফ্রাইডে করে দিলাম। এবার আমি যদি রান করি তাহলে কিন্তু এই এখানে চলে আসছে টুডে ইজ ফ্রাইডে। তার মানে এই দুইটা ভ্যালু যদি সমান হয়, এই যে ডের ভিতরে যে ভ্যালুটা রাখা আছে আর এইখানে যেটা দিতেছি, দুটা সমান হলেই কিন্তু আমার আউটপুটে ট্রু আসবে। দ্বিতীয় যেটা আছে, আমরা যদি এইটা একটু নিয়ে যাই, পরে পরে আমি একটু দেই, উপরটা মুছে দিই। এখন যদি রান করি, আউটপুটে কিন্তু আমি কোনো কিছু দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না? যে আমার এখানে এখানে রাখা আছে জামাল এবং তাতে তুলনা করতেছি আমি কামালের সাথে, এই জন্য কিন্তু আমি আউটপুটে কোনো কিছু দেখতে পাচ্ছি না। তারপরের যে এক্সাম্পলটা ছিল এইটা, যদি আমি একটু নিয়ে যাওয়ার চেষ্টা করি এবং রান করি, আমি কিন্তু এখানে আউটপুট দেখতে পাবো, এই যে 35 ইজ গ্রেটার দেন 34। আচ্ছা, এতক্ষণ আমরা যে এক্সাম্পল দেখলাম, এখানে কিন্তু শুধু ঘটনাটা সত্য হইলে কি ঘটবে তাই বলা হইলো, কিন্তু ঘটনা মিথ্যা হলে কি বলা হবে তা কিন্তু এখানে উল্লেখ করা হয়নি।
তাহলে আমাকে চলে যেতে হবে আমাকে যেটা যেতে হবে সেটা হলো ইফ এলস স্টেটমেন্টে। ইফ এবং এলস যখন আমি একসাথে ইউজ করব তখন একটা ঘটনা সত্য হলে কি হবে এবং মিথ্যা হলে কি হবে সেটা কিন্তু আমি বলে যেতে পারবো। যেমন এখানে ঘটনাটা সত্য হলে বলছে 35 ইজ গ্রেটার দেন, তাহলে মিথ্যা হলে কি, এলস প্রিন্ট, আচ্ছা আমি এটা কপি করে নিই জাস্ট, তখন কি হইতো 34 ইজ গ্রেটার দেন 35, এরকমই তো ঘটনা ঘটতো। তাই আমি এখানে একটা মেসেজ লিখে দিতাম আর কি, যে এটা যদি মিথ্যা হতো তাহলে আমি একটু কোনোভাবে মিথ্যা করে দিই, তো এটাকে একটু ঘুরাই দিই। এখন কি এটা সত্য 35 কি 34 হচ্ছে ছোট, এটা কি সত্য? সত্য না তো। এখন দেখেন আমি প্রিন্ট দিই, এই যেখানে চলে দেখেন 34 ইজ গ্রেটার দেন 35, এই যে আমার এই মেসেজটা কিন্তু এখন প্রিন্ট হয়েছে। আচ্ছা, এই কাজটা আমরা এই এক্সাম্পলটা দিয়ে আর একটু ভালোভাবে করতে পারবো। আমি যদি এই এক্সাম্পলটা একটু নিয়ে আসি, এখানে প্রথমে আমি কিবোর্ড থেকে দুটো নাম্বার ইনপুট নেব এবং তারপরে বলছি এই দুটো নাম্বার মধ্যে কোন নাম্বারটা বড় সেটা আমরা বের করব। তাহলে এখন বলতেছি এ নন গ্রেটার দেন এন টু, এ নন যদি বড় হয় তাহলে বলে দিবে এ নন ইজ গ্রেটার দেন এন টু, আর যদি এটা মিথ্যা হয় তাহলে এন টু ইজ গ্রেটার দেন এ নন। আমরা যেটা রান করি, রান করলে আমাকে নিচের এইখানে উইন্ডোতে আমাকে নাম্বার 1 নেওয়ার জায়গা আসবে। আমি নাম্বার 1 34 দিলাম, নাম্বার 2 56 দিলাম। এই দেখেন আমার 56 ইজ গ্রেটার দেন 34 চলে আসছে, কিন্তু আমার এখানে এন অনের মধ্যে আছে 34 আর এন টুর মধ্যে আছে 56, তার মানে এই কন্ডিশনটা কিন্তু মিথ্যা হয়েছে। কেন মিথ্যা হয়েছে? মিথ্যা হয়েছে কারণ হলো যে আমার মিথ্যা হওয়ার কারণ হলো যে আমার এখানে এই যে এই ভ্যালুটা মূলত এন অনের ভিতরে আছে আর এই ভ্যালুটা আমার এন টু এর ভিতরে আছে, যার কারণে এই কন্ডিশনটা কিন্তু মিথ্যা হয়েছে। আর মিথ্যা হওয়ার কারণে এই লাইনটা আমার এক্সিকিউট হয়েছে, যার ফলে আমি দুটো নাম্বারের মধ্যে থেকে যে নাম্বারটা বড় সেটা কিন্তু আমি আউটপুটে দেখতে পাচ্ছি। এখন যদি আমার এরকম প্রয়োজন হতো, এখানে তো নাম্বার বড় হইলে কি হবে সেটা বলা হইলো, নাম্বার কোনটা বড় সেটা, যে এটা যদি বড় হয় তাহলে এটা আসবে, দুটো নাম্বার যদি সমান হইতো তাহলে কি হইতো, আমরা আমরা একটু দুটো নাম্বার সমান দিয়ে দেখি তো কি হয়। একটা নাম্বার দিই 34, আমি আর একটা নাম্বার দিলাম 34, দেখেন 34 ইজ গ্রেটার দেন 34, আসলে এটা কি যৌক্তিক? এটা তো যৌক্তিক না। আমাকে এখন বলা উচিত ছিল যে দুইটা নাম্বার আসলে সমান। তাহলে আমার আর শুধু ইফ আর এলস দিয়ে হচ্ছে না, ইফ আর এলস দিয়ে যেটা করা যায় যে একটা শর্ত সত্য হলে কি ঘটবে আর একটা শর্ত মিথ্যা হলে কি ঘটবে সেটা আমি ইফ আর এলস দিয়ে বের করতে পারি। কিন্তু যদি আমার এরকম প্রয়োজন হয় যে না আসলে এই শর্তটা সত্য হইলে একটা ঘটবে, মিথ্যা হইলে আবার আরেকটা শর্ত চেক করে দেখবে, তারপরে মিথ্যা হলে আবার আরেকটা শর্ত চেক করে দেখবে, এরকম যদি ঘটনা ঘটাইতে হয় আমাকে, তখন আমাকে আর ইফ আর এলসের মধ্যে সীমাবদ্ধ থাকলে হচ্ছে না, তখন আমাকে আবার ইফ এলস এলস ইফের মধ্যে চলে যেতে হবে। তখন আমাকে এই স্ট্রাকচারটা ফলো করতে হবে যে ইফ, এই যে ইফ তারপরে এল ইফ তারপরে এলস। তো আমি এখন এখানে এই আমার এই এক্সাম্পলটাকে যদি আমি ইফ এলস ইফের জায়গায় আমি এখানে আবার দিয়ে দিই যে এল ইফ এন অন ইকুয়াল ইকুয়াল এন টু যদি হয় তাহলে সে বলবে যে এন অন ইজ ইকুয়াল টু এত। আচ্ছা, আর এইটাও যদি না হয়, মানে দুইটা সংখ্যা, একটা দেখলাম যে এন অন এন টুর চেয়ে বড় না, এন অন এন টুর সমান না, তাহলে কি হবে? অবশ্যই কি হবে তাহলে এলসের মধ্যে এসে তাহলে কি বলবে যে ওই যে আগের কথাটা ছিল যে এন টু ইজ গ্রেটার দেন n2 is greater than n1। যদি আমি এটা একটু রান করি, দুটো ইনপুট আমি নেই, একটা 34 নিলাম আর একটা 34 নিলাম, ইন্টার দিই, 34 ইজ ইকুয়াল টু
34, তাই না? তারপরে দুটো নাম্বার কিন্তু আমার ইকুয়াল হয়েছে। এই N1 এর ভিতরে আমার আছে 34, আবার N2 এর ভিতরেও আছে কি আমার 34। তাহলে দুটো যদি সমান হয় তাহলে তো এই কন্ডিশনটা সত্য হচ্ছে না। এই কন্ডিশনটা সত্য না হলে সে যাবে তার পরের কন্ডিশনে। এই কন্ডিশনটা সত্য পাইছে, সে আমার এই লাইনটা আমাকে সে কী করছে, প্রিন্ট দিয়ে দিছে। এখন আমি এটাকে রিমুভ করে যদি আমি আবার একটু এটাকে রান করার চেষ্টা করি, রান করে এখন আমি যদি দুটো নাম্বার এরকম দিই, যে প্রথম নাম্বারটা হচ্ছে 45 আর দ্বিতীয় নাম্বারটা হচ্ছে 89, ইন্টার দেই। এখন বলছে 89 ইজ গ্রেটার দেন 45। এখন আসলে কোন লাইনটা এক্সিকিউট হয়েছে, এই লাইনটা এক্সিকিউট হয়েছে না এই লাইনটা এক্সিকিউট হয়েছে, সেটা আমরা কি করে বুঝবো? আমরা খুব ভালোভাবে দেখতে পাচ্ছি যে N1 এর মধ্যে আসছে আমার এই 45, আর এই যে N2 এটার ভিতরে আসলে 89। তাহলে এই কন্ডিশনটা তো মিথ্যা, তাহলে এই কন্ডিশন মিথ্যা হলে এই লাইনটা এক্সিকিউট হবে না। তারপরে N1 N2 এই কন্ডিশনটাও মিথ্যা, তারপরে এই লাইনটা এক্সিকিউট হবে না। তার মানে কি, এই এলসের মধ্যে যেটা সেইটাই কিন্তু আমার এক্সিকিউট হয়ে যাবে। তাহলে আমরা কিন্তু ইফ এলস এবং ইফ এলস এই বিষয়টাগুলো একবারে দেখে ফেললাম। তারপরে আমাদের যে জিনিসটা আছে, হ্যাঁ এটা ছিল ইফ। আচ্ছা, তারপরে এই ইফ এবং এলস এটাকে একটু শর্ট হ্যান্ড এইভাবে লেখা যায় যে প্রিন্ট এ ইফ এ গ্রেটার দেন বি এলস প্রিন্ট বি। আমরা এই অংশটুকু যদি একটু কপি করে নেই, আচ্ছা আমরা নর্মালি যদি এইটাকে এখান থেকে কোনটা বড়, মানে এ বড় না বি বড়, যদি আমরা বের করতে চাইতাম, তাহলে নর্মালি আমরা এইভাবে লিখতাম যে ইফ এ গ্রেটার দেন বি, তারপরে লিখতাম যে প্রিন্ট বি। আর না হইলে লিখতাম হচ্ছে, আবার চলে আসতাম হচ্ছে কি করতাম, এলস লিখতাম হচ্ছে এইভাবে তো লিখতাম, তাই না? কিন্তু ওরা বলতেছে এইরকম যদি খুব কন্ডিশনটা যদি খুব ছোট পরিসরে হয়, তাহলে এত লাইন এত স্ট্রাকচারে লেখার দরকার নাই, তুমি এইভাবে লেখো যে প্রিন্ট এ ইফ এ গ্রেটার দেন বি এলস প্রিন্ট বি। আমি প্রথমে এই লাইনটা আমি কেটে দিয়ে একটু আউটপুটটা দেখার চেষ্টা করি। দেখেন এখানে আসছে বি ইজ গ্রেটার দেন এ। এখন আমি এই অংশটুকু কমেন্ট করে রাখি, কমেন্ট করে আমি এইটা যদি দিয়ে রান করি, দেখেন আমার একই রেজাল্ট আসবে, এই যে প্রিন্ট বি, মানে বি ইজ গ্রেটার দেন এ, যেটা মানে বিটা বড় সেটাই কিন্তু আমার এখানে। আর এখানে মেসেজটা যেহেতু ছোট, এই জন্য মেসেজটা এখানে জাস্ট বিটা আসছে। আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি, যে আমাকে একটা সংখ্যা দিল এবং বললো যে এই সংখ্যাটা জোড় না বেজোড় সেটা বের করে দিতে হবে। তো আমি এখানে একটা সংখ্যা নিলাম, যার মান দিলাম 24। তো 24টা জোড় না বেজোড় আমরা কি করে বলি? আমরা কোনো সংখ্যাকে জোড় না বেজোড় সেটা বোঝার জন্য আমরা মূলত কি করি, ওই সংখ্যাটাকে, যেমন 24 যদি হয় তাহলে কি করি, 24-এ 2 দিয়ে ভাগ করি। তো ভাগ করার পরে আমরা একটা ভাগফল পাই, যেমন ভাগফল পাবো হচ্ছে 12। আর একটা ভাগ শেষ পাবো এখানে কত, 0। তো আমি যদি এখানে 24 না, এখানে যদি আমি 23 দিতাম, তাহলে কিন্তু আমি ভাগফল পাইতাম হচ্ছে 11, আর ভাগশেষ পাইতাম কত, 1। ভাগশেষ পাইতাম আমি 1, আর ভাগশেষ 1 মানে কি, এই সংখ্যাটা জোড় না। তো এই ভাগশেষ বের করার জন্য একটা অপারেটর আছে, আপনারা অনুমান করেন তো অপারেটরটা কি? অপারেটরটা হলো যে এই যে মডুলাস অপারেটর। এই মডুলাস অপারেটর দিলে আমরা সরাসরি ভাগশেষটা পাবো, যে আমার 23কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষটা কত হবে সেটা কিন্তু আমি বের করতে পারবো এই মডুলাস অপারেটর দিয়ে। তাহলে আমরা খুব সহজেই এখানে বলে দিতে পারি যে ইফ এ মডুলাস 2 ইকুয়াল যদি 0 হয়, তাহলে বলবো যে ইভেন। যদি আমি এখানে রান করি, তাহলে দেখতে পাচ্ছি বলছে 24 ইজ ইভেন। আচ্ছা, যদি না হইতো তাহলে কি হইতো, এলস। তাহলে আমি কি লিখতাম, এলস ওয়ার্ড রান করি, এই যে
24 ইজ ইভেন। আচ্ছা, আমি এটা একটু মুছে ফেলি এবং এখানে মানটা একটু চেঞ্জ করি। এখন যদি রান করি তাহলে কিন্তু আমি দেখতে পাচ্ছি 23 ইজ অড। তাহলে আমি ইফ এবং এলস ব্যবহার করে একটা সংখ্যা জোড় না বেজোড় সেটা কিন্তু আমি বের করতে পারলাম। এখন আমাদের একটা চিরাচরিত যে এক্সাম্পল আছে সেটা হলো যে আমি একটা মার্ক ইনপুট নেব, তো ওই মার্কটা আসলে তার লেটার গ্রেড কত আসছে সেটা একটু দেখব। তো ধরেন বিষয়টা এরকম যে আমি একটা ইনপুট মার্কস ইকুয়াল টু মার্কস তো ফ্লট হয় সাধারণত, ফ্লট ইনপুট মেসেজ দিয়ে দিলাম মার্কস। এবার আমরা বললাম ইফ মার্কস গ্রেটার দেন ইকুয়াল টু যদি 80 হয় তাহলে বলবে কত, এটা তাহলে কত গ্রেডটা কত আসবে, এ প্লাস প্রিন্ট হবে। আচ্ছা, আর যদি না হয়, যদি মার্কটা 80 সমান বা বেশি না হয় তাহলে কি, এই অবস্থায় থাকলে কি প্রোগ্রাম টার্মিনেট হয়ে যাবে না? আমাকে মার্ক ইনপুট দিতে বলছে, আমি 45 ইনপুট দিলাম, কোনো কিছু কি এখানে আসছে? কোনো কিছু আসেনি। কেন আসেনি? মার্কটা তো আর 80-র চেয়ে বড় না। তাহলে কি আমি কি শুধু একটা কন্ডিশন এখানে রাখবো? আমার তো পুরো সবগুলো কন্ডিশন এখানে নিয়ে আসতে হবে। তাহলে আমি পরে আবার কি দিব, যদি এই কন্ডিশনটা সত্য না হয় তাহলে আমাকে আর একটা কন্ডিশন চেক করতে হবে যে মার্কটা 70-এর চেয়ে বেশি কিনা। 80-র চেয়ে কম ঠিক আছে, বাট সেটা 70-এর চেয়ে বেশি কিনা। তাহলে আমি আবার লিখবো এল ইফ মার্কস গ্রেটার দেন ইকুয়াল 70 কিনা। যদি এইটা সত্য হয়, গ্রেটার দেন ইকুয়াল 70 হয়, তাহলে প্রিন্ট করবে হলো কি, সরি এ। তাহলে আমার প্রিন্ট করবে এ। আচ্ছা, আমি যদি একটু রান করি, এবার আমি একটা মার্ক ইনপুট দেই, ধরেন 45 আবার দিলাম। এখন দেখেন আমার এখানে কোনো কিছুই প্রিন্ট হয়নি। কেন প্রিন্ট হয়নি? যে মার্কটা 80-র চেয়েও বড় না, 70-এর চেয়েও বড় না। তার মানে আমার নিচে আরও কিছু টেস্ট করে যেতে হবে। তাহলে আমি এল ইফ মার্কস গ্রেটার দেন ইকুয়াল, এবার আমি 60 দিই, 60 দিয়ে রান করি। গুড, আমাকে এখানে একটা ইরর দিছে। কেন ইরর দিছে? আমরা শুরুতে একবার বলে আসছিলাম যে পাইথনে ইনডেন্টেশন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই যে আমার মূলত এই এল ইফটা এই এল এফের সমান্তরালে হতে হবে, তখনই কিন্তু আমার কেবল এখানে আমরা এখন লিখবো হচ্ছে এ মাইনাস। এখন মনে করেন মার্ক তো আমি যদি 45-এর কথা বলি, 45 তো সে 60-এরও ছোট, বড় তো আর হচ্ছে না। তাহলে আমি আবার লিখবো, আবার এখানে কি লিখবো, এবার আমরা 50 দিয়ে আমরা এখানে দিব হচ্ছে বি। তারপর তার নিচে যদি হয় তাহলে আবার আমরা দিলাম, এবার 50 না, এবার দেবো আমরা 40 এবং এখানে দেবো কি আমরা সি। আচ্ছা, 40-এর নিচে আমি আবার দেখব কি যে এটা আবার 40-এর নিচে ঠিক আছে, বাট সেটা 33-র চেয়ে বড় কিনা। 33-র চেয়ে বড় যদি হয় তাহলে সে বলবে ডি। 30-র চেয়ে বড় বা সমান যদি হয় ডি। আচ্ছা, এটার কোনোটাই যদি না হয় তাহলে এলসে এসে কি বলবে, প্রিন্ট ফেল। এইবার আমরা যদি রান করি প্রোগ্রামটা, এখন আমি একটা মার্ক দিই 45, দেখেন আমাকে দিয়ে দিয়েছে যে গ্রেড সি। আমি আবার রান করি, আমি একটা মার্ক দেই 78, ইন্টার দেই, দিয়ে দিছে আমাকে এ। আমি আবার রান করি, এখন একটা মার্ক দেই মনে করেন 23, তো আমাকে দিয়ে দিয়েছে কি এফ। তো আমরা এই কন্ডিশন ব্যবহার করে মূলত শর্ত সাপেক্ষে যে বিভিন্ন কাজ আছে সেগুলো কিন্তু আমরা করতে পারি। আমরা সামনে দেখব যে কিভাবে লুপিং স্টেটমেন্ট দিয়ে এই শর্ত সাপেক্ষে কাজগুলোকে আরও বেশি ইন্টারেক্টিভ করা যায়। ধন্যবাদ সবাইকে।